সাধারণত এই সেমিনারে এসির কারণে সবার ঘুম আসে। আমি একদম সংক্ষিপ্ত বক্তব্য করবো, যেহেতু অনেক বিজ্ঞজন সুধীজন আছেন, সবার বক্তব্য আপনারা শুনবেন। মূলত আমি রিপোর্টার, আমি লিখতেই পারি, বলতে পারি না। আর আমরা রিপোর্টাররা, এখানে আমাদের অনেক ভাইরা আছে, আমরা রিপোর্টাররা একটা রিপোর্ট করার পরে অনেকবার এডিট করি, বক্তব্যটা এডিট করা যাবে না। তো মোটার আগে কয়েকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের গত সপ্তাহে আমরা দেখলাম যে চার্লস জ্যাকবসন উনি আলী রিয়াজ সাহেবের সাথে বৈঠক করেছেন তথাকথিত সংস্কারের বিষয়ে, এবং মার্কিন দূতাবাস থেকে ঘন ঘন কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সংস্কার কমিশনগুলোর সাথে, ইন্টারিমের সাথে, যে কী কী সংস্কার হলো। মূলত তারা ফোকাস করতে চাচ্ছেন তাদের ভাষায় মানবাধিকার, গণতন্ত্র, এগুলো তো তাদের আকিদা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আসলে কতটা স্বচ্ছ? তারা একদিকে আমাদেরকে মানবাধিকারের গুলি দেয়, সবক দেয়, আর তারা গাজাতে গণহত্যায় স্পষ্টভাবে তারা অংশগ্রহণ করে। সারা বিশ্বব্যাপী তারা যত ধরনের জুলুম, নিপীড়ন, সবকিছুর সাথেই তারা জড়িত। তা আমরা দেখেছি যে গত প্রায় 17 বছর শেখ হাসিনার সরকারকে তারা টিকিয়ে রেখেছিল। শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে 17 বার গিয়েছিলেন বক্তব্য দিতে, এবং একদিকে তারা শেখ হাসিনাকে পুষেছিল, আরেকদিকে তারা আমাদেরকে শান্ত করার জন্য তারা র্যাবের উপর স্যাংশন দিয়েছিল। র্যাবের 6 জন কুখ্যাত কর্মকর্তাকে তারা স্যাংশন দিয়েছিল মানবাধিকারের যে গুলি, মানবাধিকারের কথা, গণতন্ত্রের কথা, এগুলো দিয়ে আমরা দেখেছি যে এই জুলাই বিপ্লবের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের সুবিধা নেওয়ার জন্য, তারা তাদের পজিশনটাকে পোক্ত করার জন্য ঘন ঘন মার্কিন দূতাবাসে তারা যাচ্ছেন, এখানকার যারা কর্মকর্তা তাদের সাথে তারা ঘন ঘন বৈঠক করছেন, এবং তারা এখানে আমাদের যারা তথাকথিত ইসলামপন্থী রাজনৈতিক দল তারাও এটার সাথে পিছিয়ে নেয়। আমি সাধারণ লেখাপড়ার মানুষ, ইসলামিক জ্ঞান আমার একদমই নাই। আমি যখন এই ইসলামিক দলগুলো যখন দূতাবাসগুলোতে যাচ্ছে, দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করছে, তারা সো কল্ড সংস্কারের কথা বলছে, মূলত আমরা আসলে বুঝি যে এই কন্টিনেন্টে ইন্ডিয়ার দাসী শেখ হাসিনা যাওয়ার পরে এখন কিন্তু এইখানে ক্ষমতার যে পরিধিটা, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখানে তার ক্ষমতার বলয়টা সৃষ্টি করতে চাচ্ছে, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বলয় কে কত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারবে, সেই দেন দরবারটা হচ্ছে এই মুহূর্তে। এটাই হচ্ছে আসলে সংস্কার। আমাদের এই যে ইসলামপন্থী সকল রাজনৈতিক দলগুলো যখন এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে ঘন ঘন বৈঠক করে তথাকথিত সংস্কারের কথা বলে, তখন আমার রাসূল ইসলামের সেই হাদিসটার কথা মনে পড়ে। উনি বলেছিলেন যে যখন কারো লজ্জা থাকে না, তখন সে যা খুশি করতে পারে। সম্ভবত এরকমই কথা, যে যদি তুমি লজ্জা না করো তবে যা ইচ্ছা তা করো। রাসূল ইসলাম তেমনই করেছিলেন। তো এরা লজ্জা শরম এদের এখন নাই, এরা এখন যা খুশি তাই করতেছে। তাহলে আমাদের এখন করণীয় কি? করণীয়টা আমরা জানি যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী আকিদার ভিত্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়? মার্কিন যুক্তরাষ্ট্র চায় চীনের উত্থানটা ঠেকানো এবং পলিটিক্যাল ইসলামটাকে ঠেকানো। পলিটিক্যাল ইসলাম, আই রিপিট, পলিটিক্যাল ইসলাম, এটাকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঠেকাতে চায়। এইখানে তার যে এজেন্টগুলো আছে, এজেন্টগুলো তাদেরকে সহযোগিতা করতেছে। আরেকটা হাদিস আমি উল্লেখ করি, সেটা আমি পড়েই বলি, যেহেতু আমি আমার অজ্ঞতাটাকে আপনারা ক্ষমা করবেন, যে আমি জেনারেল শিক্ষার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপর বিশ্বাসঘাতকতার এমন এক সময় আসবে যখন মিথ্যাবাদীকে সৎ এবং সৎ ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হবে। বিশ্বাসঘাতককে বিশ্বস্ত এবং বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করা হবে, এবং রুয়া বিদাহ এর বিষয়গুলো নির্ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো, রুয়া বিদাহ কারা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের বিষয়গুলোর দায়িত্ব গ্রহণকারী অযোগ্য অজ্ঞ ব্যক্তিরা। এখন আমরা দেখছি যে এই যে সংস্কার যা কিছু অযোগ্য অজ্ঞ ব্যক্তিদের হাতে, তারা আমাদের ভাগ্য নির্ধারণ করছেন, এবং আমাদের ভাগ্যটা তারা, শেখ হাসিনা আমাদের ভাগ্যটা ইন্ডিয়ার কাছে দিয়েছিলেন, এখন যারা আছে আমাদের ভাগ্যটা
দিতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যতই চ্যারিটি করি যাই করি, আমাদের কিন্তু সমস্যা মাথায়। আমার মাথাটা যদি আমরা ঠিক করতে না পারি, প্রবলেম বারবার ফিরে আসবে, আমার হাতে যদি ব্যথা, আমি হাত কেটে বাঁচতে পারবো, পায়ে ব্যথা হলে পা কেটে বাঁচতে পারবো, গ্যাংগ্রিন হলে বাঁচতে পারবো, কিন্তু আমার মাথায় যদি গ্যাংগ্রিন হয়ে যায়, মাথা কাটলে আমি আর নাই, আমি জিরো। সো আমাদেরকে পলিটিক্যাল ইস্যুর ব্যাপারে সচেতন হইতে হবে যে আসলে কি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন যে জাতিসংঘের অফিসের বিষয়ে তারা একটা বৈঠক করলেন, এরপরে বৈঠকের পরে ওনার একটা সরার হয়েও জানেন ঐতিহাসিক একটা ছবি ছিল, ইন্টারিম গভর্নমেন্ট আলেম ওলামাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছবি দিলেন, এবং এই ছবিটা তারা খুব সার্কুলেট করছে। এতে মানুষকে কি বোঝানো হয়েছে? মানুষকে বোঝানো হয়েছে যে এই আলেম ওলামারা এই জাতিসংঘের অফিসের পক্ষে, কিন্তু বৈঠকে এমন কিছু হয় নাই। উপরে তাদের স্টেটমেন্ট ছিল জাতিসংঘের অফিস এই আলোচনা হয়েছে, ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আলেম। সো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। লাস্ট কথা, আমি আমার সেলফ ক্রিটিসিজম করে আমি শেষ করতে চাচ্ছি। আমি জানি না যে প্রতীকের রাজনীতির ব্যাপারে আপনারা সবাই জানেন, প্রতীকের রাজনীতি, প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা প্রতীক থাকে, তাই না? প্রতীকের রাজনীতি, কারো দাড়িপাল্লা, কারো ধানের শীষ, কারো এটা সেটা, প্রতীকের ইয়েটা। আমরা এই ডেমোক্রেটিক সোসাইটিতে, ডেমোক্রেসি আমাদের মাথার উপর শয়তানের মতো এমন ভাবে ভর করছে যে ডেমোক্রেটিক যে আইডিয়াগুলো আমরা পরোক্ষভাবে আমরা বলতে থাকি, ইচ্ছাকৃত না, পরোক্ষভাবে বলতে থাকি। আমরা যখন কোনো প্রতীক ব্যবহার করব, প্রতীকের সময় আমরা খেয়াল রাখবো যে এই প্রতীকের সোর্সটা কোথায়। যেমন আমাদের আজকের যে সেমিনারের প্রতীকটা দেখেন যে মুষ্টিবদ্ধ হাত। এই মুষ্টিবদ্ধ হাতটা মূলত ইউরোপে কমিউনিস্টের প্রতীক ছিল, কমিউনিস্ট আন্দোলনের প্রতীক ছিল এই মুষ্টিবদ্ধ হাতটা। এখন আপনি বলতে পারেন এটা কি আমরা দিলাম মুষ্টিবদ্ধ হাত, এটা কি হারাম না? হারাম না, এটা হারাম না, হারাম হালালের বিষয় না। বিষয়টা হচ্ছে প্রতীক কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে, প্রতীক আমাকে কি শেখায়, প্রতীক আমাকে কিভাবে ঐক্যবদ্ধ করে। প্রতীকের ভাষা থাকে, এই প্রতীকের ভাষা হচ্ছে ইস্ট ইউরোপের কমিউনিস্ট মুভমেন্টের ইয়াটা। আপনি যদি ওইসব দেশে যান, তারা দূর থেকে বলবে, এভাবে সে আপনার সাথে প্রতীকের কথা বলবে। আমি দূর থেকে একজনকে সালাম দিলে সে বুঝতে পারবে যে আমি সালাম দিচ্ছি। আমরা প্রতীক ব্যবহারের ক্ষেত্রে আমরা ইন ফিউচার, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, আমরা সতর্ক থাকবো। আমাদের তো প্রতীক আছে একটা। থ্যাংক ইউ।